সাধারণ, খুবই সাধারণ। প্রথম যখন আমি ওকে দেখি একদমই ব্যতিক্রম মনে হয়নি। সবার সাথে দেখা হলে একটা স্মাইল দিত, স্মাইল দিয়ে কথা বলতো। অনেক ভালো ছিল, আমার দেখা যতদূর অনেক শান্তশিষ্ট ছিল, খুবই নম্রভদ্র ছিল, মানে সবার সাথে ওর ব্যবহারটা অনেক অমায়িক ছিল। কারোর সাথে কোনো দ্বন্দ্ব তো নাই, উল্টো কোনো দ্বন্দ্ব হলেও আর ঠিক করতে যাইতো। ওই যে কিছু ছেলে থাকে সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পছন্দ করে, সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে পছন্দ করে। ওনার চোখে মুখে যে জিনিসটা দেখছি সেটা হলো যে ওনার মধ্যে দায়িত্বশীলতা ছিল। সবচেয়ে বেশি যেটা পাইছি সেটা হচ্ছে দেশপ্রেম। মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, নূর হোসেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ, আমরা বীরদের কথা শুনেছি। বইয়ের পাতায় মানুষ কিভাবে স্থান পায় তা সব সময়ই আমাদের ভাবাতো। রক্তে মাংসে মানুষ কিভাবে বীর হয়ে যায় তাও ভাবাতো। যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন আমাদের একটা ফুটসাল টুর্নামেন্ট হয়েছিল। তো ফুটসাল টুর্নামেন্টে ও আমার টিমে ছিল। তো ওকে দেখছিলাম, মানে ওকে আমরা এডিশনাল প্লেয়ার হিসেবে রাখছিলাম। ও বলছে, দোস্ত আমি এত খেলা পারি না, বাট যেহেতু মেম্বার নাই আমি আছি, আমি সমস্যা নেই, লাগলে আমার নাম আছে। তারপরে ওই দিন অনেক ভালো খেলছিল। আমাদের যেহেতু ইনহেরিটেন্স পড়ানো হচ্ছিল, তো ইকরাম স্যারের ইনহেরিটেন্সের বইটাও লাগতো। তো ও আমাকে নক করছিল একদিন ক্যাজুয়ালি যে ভাই, মানে আপনার কাছে কি বইটা কি আছে কিনা। তো আমি বলছিলাম ভাই চলে আয় তুই বাসায়, যে কোনো সময় বাসায় বই তো আছে আমার কাছে। পরে ও আসলো, এসে বলে ভাই আপনি কি নিজে নামেন কষ্ট করে। আমি আসলে রিক্সা নিয়ে আসছি, তো রিক্সা চালাটা সম্ভব হচ্ছে না, তো আমি নিজে নামলাম সাততলাতে। মজার জিনিস হলো আমার জন্য ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কস ওগুলো নিয়ে আসছিল। জুবায়ের ওমর খান আমাদের বিউপি অষ্টম ব্যাচের একজন অমায়িক শিক্ষার্থী ছিল। আমাদের আশেপাশেই হেঁটে বেড়াতো। দেখতে সাধারণের মতো হলেও বুকের ভিতর অসীম সাহস কখন লালন করলো তা আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। আমাদের লরিটা মিরাজ বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, তখন আনুমানিক রাত 2টার দিকে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে যখন আমরা যখন যাই, ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন ছিল। তখন রাতেই আমরা যখন ফোন দিই জুনিয়রদের ব্যাচ থেকে, তখন দেখলাম যে আধা ঘন্টার মধ্যে 5 জন জুনিয়র চলে আসছে। তার মাঝখানে জোবাইর অন্যতম। জোবাইর এসে হাজির, বলছে ভাইয়া ব্লাড লাগলে আমি দিচ্ছি। আমরা সাধারণত এই জিনিসগুলো সিনেমার মধ্যে দেখি, যে মানুষ বলে যে দেশের জন্য করতে হবে, এই করতে হবে। এই কথাগুলো আমরা ওইভাবে ফর্মালি বলতেও পারি না, কিন্তু উনি আসলে এই কথাগুলো এইভাবেই বলতো। তো সে শুরু থেকেই বলতো যে ভাই আমার টার্গেট হচ্ছে জুডিশিয়ারি, আমি বিজেএস দিব, বিজেএস দিয়ে আমি জাজ হবো। তারপর আমরা যখন ডক্টর কামাল হোসেন স্যারের চেম্বারে যাই, সেখানে ডিনার মেয়ে ব্যারিস্টার স্যার কামাল, আমরা আসলে ওনাকে আপা বলেই সম্বোধন করি। তো আপু ওখানে ছিলেন এবং ওখানে বসে আমরা সবাই মিলে বসেছিলাম। তো জোবাইর ওখানে তার কিছু স্বপ্নের কথা বলতেছিল। সে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া সে হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক স্যুট পরেছিল, যে আমাকে কি দেখতে অ্যাডভোকেট লাগতেছে না? তো তখন আমরা বলছিলাম হ্যাঁ, তোকে অনেক সুন্দর অ্যাডভোকেট লাগতেছে, তোকে অনেক ওয়েল ড্রেসড, তোকে দেখতে সুন্দর লাগতেছে। একটা ছোট বাচ্চা যখন কমিক বইয়ে সুপার হিরো হতে চাইবে, আগামী দিনের মায়েরা জুবায়েরের কথা বলবে। কেননা সত্য বলার যে আর বড় কোন অতিমানবীয় ক্ষমতা মানুষের থাকতে পারে? এই সত্য বলার অদম্য সাহসের জন্যই তো যুগে যুগে শহীদের মিছিল ক্রমশই বড় হয়েছে। যখন কিনা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন শুরু হয়েছিল সেই জুলাইয়ের শুরু থেকে, তো মিরপুরে যখন আমরা আন্দোলন সংগঠিত করতে থাকি, আমার বিউপি বা বিউপির বাহিরে অনেকেই আছেন যাদেরকে অনেক জোরাজোরি করে রিকোয়েস্ট করেও আন্দোলনে নিয়ে আসাটা অনেক কষ্টকর ছিল। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে জুবায়েরকে আমার কোনোদিন কলও দেওয়া লাগে নাই কিংবা মেসেজও দেওয়া লাগে নাই। ওর সাথে স্মৃতি বলতে 16 জুলাই 2024 আমরা আমাদের ব্যাচের কয়েকজন 12 নম্বরে একত্রিত হই যে আমরা 10 নম্বরে গিয়ে ওইখানে যখন আন্দোলন হচ্ছে আমরা 10 নম্বরে যাব। ওই দিন আমি ওকে আর মঞ্জুরকে দেখে বেশি অবাক হয়েছিলাম, কারণ ওদেরকে আমি সবচেয়ে শান্তশিষ্ট কখনো দেখি নাই, এইসব ঝামেলা টামেলা এগুলোর মধ্যে কখনো আমি জড়াইতে দেখি নাই। ওদেরকে ওই দিন ওই জায়গা দেখে আমি খুব অবাক হয়েছিলাম যে এই ছেলেগুলা এখানে আসছে। 31 জুলাই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা হাইকোর্টে মার্চ ফর জাস্টিসে জয়েন করতে যাব। শুধু যে মতিন সাহেব, সারা ম্যাম, ওনারা যে ছিলেন তা না, পুরো জাজ প্যানেল আমাদের সাথে একমত পোষণ করেছিলেন এবং তারা আসলে আমাদের এই বিষয়টা নিয়ে আসলে খুবই কনসার্ন ছিলেন যে
আমরা এভাবে আমাদের জীবন দিচ্ছি, আমাদের রক্ত ঝরাচ্ছি, কিন্তু এর বিনিময়ে আমরা কিচ্ছু পাচ্ছি না। তো জুবায়ের আমাকে বলতেছিল যে উই আর গোয়িং টু বি এ পার্ট অফ দ্য হিস্ট্রি, অ্যান্ড হি ওয়াজ রাইট, বাট আনফর্চুনেটলি হি ইজ নট হিয়ার উইথ আস। করতাম স্পেশালি বিউপিএমএসটি স্টুডেন্টরা, আমাদের একটা কি বলা যায় এটাকে, মানে দুর্গের মতো ছিল লাল মাঠ। সেখানে বসে আমরা অনেক জিনিস আলোচনা করতাম, যে আমাদের কর্মসূচিতে কি হইতে পারে, বা আমরা আগের দিনের ভুল বা কি নতুন কারেকশন আসতে পারে, এগুলো আলোচনা করতাম। আমি সরাসরি ওখানে চলে আসার ওই দিনই আমার সাথে জুবায়ের ভাইয়ের ফার্স্ট দেখা হয়। ভাই আমাকে শুরুতেই বলে যে তুই আটকা পড়ে গেছিলি, এরকম একটা কথা বলে। পরে আমি সালাম দিয়ে নিজের নাম পরিচয় বললাম। তারপরে ভাই এক ধরনের মানে আমাকে শাসন করলো যে আমরা সবাই চলে আসছি ওখানে, পরিস্থিতি খারাপ দেখে তুই আমাদের চেয়ে বেশি বুঝোস। যখন সবাই এদেশে কিছু হবে না বলে হাবিদ্দেশ করে ক্লান্ত, জুবায়েরের মতো নাম না জানা অসংখ্য বীরকে আমরা সালাম জানাই, যারা অসীম নিরেট বুক নিয়ে দাঁড়িয়ে পড়েছিল এপিসির সামনে। গুলিটা লাগে সামনের দিক থেকে। আমি যতদূর জানতে পেরেছি যে প্রত্যক্ষদর্শী একজনের সাথে আমার কথা হয়েছিল, যে কিনা ওই দিন ওই জায়গাটাতে ছিল, এবং সে পরবর্তীতে নিশ্চিত করেছে এটাই ছিল শহীদ জুবায়ের ওমর খান। যে পুলিশ যখন এলোপাথারি গুলি করছিল যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, তখন ওর সামনে গুলিবিদ্ধ হয়ে 4-5 জনকে সে পড়ে থাকতে দেখে, এবং সে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে এত কিছু খেয়াল না করেই একজনকে সে রেস্কিউ করতে গিয়ে দেখে যে সামনে পুলিশ। তখন পুলিশ তাকে সামনের দিক থেকে গুলি করে, যেখানে গুলিটা কিনা তার ডান হাতে এই জায়গাটা থেকে এই দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়, এই হাতের পাঁজরের অর্থাৎ বুকের অনেকটা পাশ চিটে হয়েছে। তখনও হয়তো বা এই কারণে হয়তো বা তার মানে বেঁচে ছিল অনেকক্ষণ। 45 মিনিট পরেও যখন রিক্সাওয়ালা মামা এসে তাকে ধরে, তখন সে টোট দিয়ে ফিসফিস করে কিছু একটা বলছিল। তো পরবর্তীতে আসলে যেটা অনুমান করা যায়, এবং ডাক্তারও যেটা জানিয়েছে, যে অতিরিক্ত রক্তক্ষরণে আসলে তার মৃত্যুটা হয়েছে আর কি। সারা দেশে যখন আনন্দ মিছিল বয়ে যাচ্ছে, তখনও কিন্তু যাত্রাবাড়িতে পুলিশের গোলাগুলি থামে নাই। পুলিশ তখন আরও তীব্র হারে গোলাগুলি শুরু করে দিয়েছে। তো ইন্টারনেট তখন সচল ছিল, তবে আমি যতদূর বুঝতে পারি ওর ফোনে হয়তো বা ওয়াইফাইটা অন ছিল, ফোনে যেহেতু ডাটা ছিল না, ও মেসেজ কিছু একটা গ্রুপে দিয়েছিল, হয়তো বা নেটওয়ার্কের কারণে মেসেজটা তখন ডেলিভার্ড হয়নি। আমি যতদূর বুঝতে পারি যে মেসেজটা তখন হবে দুপুর 2টা বা 2:30 এইরকম সময়টাতে সে মেসেজটা সাবমিট করেছে, বাট সেটা আনফর্চুনেটলি তখন ডেলিভার্ড হয়নি। বা যখন কিনা তার মরদেহের সাথে তার ফোনটাও ছিল, ওইটা যখন কোনো একটা ওয়াইফাইয়ের সংস্পর্শে গিয়েছে, তখন ওই মেসেজটা আসলে ডেলিভার্ড হয়েছে আর কি, সন্ধ্যার দিকে হবে হয়তো। মাগরিবের কিছুক্ষণ আগে আমাকে আমার ফ্রেন্ড নীরব কল দিয়ে বলতেছে, কি রে জুবায়েরের তো কোনো খোঁজ পাইতেছি না। সম্ভবত অভি একটা ভয়েস টেক্সট দেয় যে জুবায়ের আর নাই। আমরা না বিশ্বাস করতে পারিনি ব্যাপারটা। জুবায়ের নাই মানে কি খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? 5 তারিখে যখন আমি এই ঐতিহাসিক দিনটা শেষে হাসি মুখে বাসায় ফিরলাম, যখন মাত্র ফোনটা নিলাম আর জুবায়ের ডেথ নিউজটা চোখে পড়লো, আই ওয়াজ লাইক, পরন্ত এক বিকেলে যখন পাখিরা কোলাহলে ব্যস্ত, খুব সম্ভবত এমন একটা দিনে ভার্সিটির সামনের রাস্তায় জুবায়েরের সাথে আমার শেষ দেখা হয়েছিল। এখনো বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে, পাখিরা কোলাহল থামানোর জন্য আজানের অপেক্ষা করে। জুবায়ের কি আর আসবে? এটা এখনো কেন জানি অ্যাকসেপ্ট করতে পারতেছি না যে এই ছেলেটা মারা গেল। স্যাক্রিফাইস ওর আসলে স্যাক্রিফাইসটা আসলে বৃথা যায় না, এটা আমি বলতে পারি। দেশের প্রতি যে জুবায়েরের মহান আত্মত্যাগ, এটা আসলে কোনো কিছু স্থাপনা তৈরি করে কিংবা তার নামে কোনো কিছু নির্মাণ করে এটা আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। কারণ দিন শেষে জুবায়েরকে তো আর আমরা কখনো আমাদের মাঝে ফিরে পাবো না। তবে বিশ্ববিদ্যালয় থেকে যেই ওয়াদাটুকু দিয়েছিল যে আমাদের বর্তমানে এফটি কলেজ বিল্ডিং যেটা আছে তার নামে নামকরণ করা হবে, এবং এপিএস বিল্ডিংটা যেহেতু মুগ্ধ ভাইয়ের নামে নামকরণের ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, এবং যতদূর জানি যেটা কাগজ কলমে হয়েছে বা এটার নাম ফলকটা এখনো লাগিয়েছে বা লাগাবে এরকম কিছু একটা। কিন্তু এটা আসলে কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব না, যে আমরা তার নামে যত কিছুই স্থাপনা করি না কেন তার যে অবদানের সাথে আসলে ওইটার কম্পেয়ার এটা আসলে চলে না, এটা হয় না আসলে। আমার কাছে মনে হয় না গত 1 বছরে খুব বেশি পরিবর্তন হয়েছে। জুবায়ের আমাদের কিছু স্বপ্ন দেখতে শিখিয়েছিল, জুবায়ের আমাদেরকে কিছু আশা দিয়েছিল। আশা খুব একটা সহজলভ্য জিনিস না, যেটা জুবায়ের আমাদের ভাবতে শিখিয়েছিল।